দীপ্ত সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, পিছু নিয়েছিলাম একজনের। অঞ্জন বলল, কার? দীপ্ত উত্তর না দিয়ে বলল, আচ্ছা, তোদের বাড়িতে যাতায়াতের কি এই একটাই মেন গেট? অঞ্জন বলল, হ্যাঁ, তবে বাড়ির পিছনের দিকে বাগানের ভেতর দিয়ে আর একটা রাস্তা আছে। ওখানে একটা বড় সড়ো ফোকর আছে, যে কেউ ওটা দিয়ে অনায়াসে গলে বেরিয়ে যেতে পারে, আর বেরোলেই জেলে পাড়ায় উঠবে। দীপ্ত হেসে বলল, জানি। অঞ্জন চমকে উঠে বলল, তুই কি করে জানলি? সে হেসে বলল, জানতে হয় বৎস, জানতে হয়। এরপর অঞ্জন শুতে চলে গেলে দীপ্ত ভালো করে দরজা জানলার ছিটকিনি বন্ধ করে শুয়ে পড়ল। পরের দিন সকালের দিকে দীপ্ত কৃষ্ণসাধন বাবুকে একবার একতলার বসার ঘরে ডেকে পাঠালো। তিনি আসতেই দীপ্ত বলল, বসুন কাকামণি। কাল রাত্রে আপনি তো ধরা পড়ে গেলেন। দেখুন, আপনার নিজের দাদা মারা গেছেন, শ্রাদ্ধের কাজও হয়নি। আপনি এখন এই কটা দিন এই সমস্ত খাওয়াটা বাদ দিন না। তিনি বললেন, চেষ্টা করব। দীপ্ত বলল, উইলের ব্যাপারে আপনি কি জানেন? তিনি বললেন, কি আবার, আমি বঞ্চিত। সবটা নিজের মেয়েকে আর ভাইপোকে লিখে দিয়েছে। বাড়ির ছেলে বাড়ির ভাগ পাবে না। দীপ্ত বলল, ওনার সম্পত্তি উনি যাকে খুশি দিন, তাতে আপনার কি? কৃষ্ণসাধনবাবু বললেন, কে বলেছে ওটা ওনার একার সম্পত্তি? আমাদের চটকালের সমস্ত কিছু বাবা 3 ভাইকে সমান ভাগে ভাগ করে দিয়েছিলেন। ও সবটা নিজের নামে করে নিয়েছে। মেজদাকে দিয়ে সই সাবুত করিয়ে নিল, আর আমাকে কি দিল? লবডঙ্কা। দীপ্ত বলল, আপনি বিয়ে করেননি, ভাইপো ভাইজিরাও আপনার খারাপ না, খেয়াল রাখে তো আপনার। তাছাড়া একটা মাসোহারার ব্যবস্থা করে গেছেন উনি, আপনার চিন্তা কি? কৃষ্ণসাধনবাবু বললেন, ফালতু কথা রাখুন তো মশাই। একে কি বলে জানেন? জুতো মেরে গরু দান। আমার ভাগে পাওয়া জিনিসে আমারই অধিকার নেই। দীপ্ত বলে, বাহ, এর জন্য আপনি নিজের দাদাকে রাতের অন্ধকারে খুন করলেন? তিনি বললেন, আপনার কি মনে হয় এটা আমি করেছি? দীপ্ত হেসে বলল, খুন করলে সবচাইতে বেশি লাভ কিন্তু আপনারই। তিনি রেগে গিয়ে বললেন, ওটাই তো মুশকিল, প্ল্যান করে আমায় ফাঁসানো হচ্ছে। দীপ্ত বলল, কে আপনাকে ফাঁসাতে চায়? তিনি বললেন, জানি না। দীপ্ত বলল, শুনলাম আপনি তো টাকাও চুরি করতেন। তিনি এবার রুক্ষ স্বরে বললেন, মিথ্যে কথা, আমি কেন চুরি করব? মদ খাই নিজের টাকায়। দীপ্ত বলে, সেই টাকাটাই বা আপনি পান কোথা থেকে? তিনি মাথা নিচু করে বললেন, চটকলের শেয়ারের কিছুটা আমারও ছিল, এবার বুঝলেন? দীপ্ত বলল, দেখুন, যাই বলুন, খুনের সবচেয়ে সন্দেহভাজন ব্যক্তি কিন্তু আপনি। তিনি বললেন, আপনার আর কিছু বলার আছে? দীপ্ত বললেন, না, আপনি আসতে পারেন। কৃষ্ণসাধনবাবু চলে গেলে অঞ্জন এসে ঢুকল। দীপ্ত বলল, আচ্ছা অঞ্জন, আবারও বলছি, তো সবচাইতে বেশি সন্দেহ কার উপর হয় বলতো? সে বলল, আমার মনে হয় এটা ওই পালোয়ানগুলোর মধ্যে একজনের কাজ, কারণ ওরাই পারে কাউকে ধরাশয়ী করে খুন করে ফেলতে। আচ্ছা, মিত্তির কোনোভাবে ইনভলভ হতে পারে কি? দীপ্ত বলল, হতেও পারে, খতিয়ে দেখতে হবে। আবার শঙ্করও হতে পারে, কিন্তু খুনের মোটিভ থাকতে হবে। দীপ্ত আর অঞ্জন একবার শঙ্করের ঘরের দিকে গেল। শঙ্করের ঘরটা একতলার কোণের দিকে। ঘরের মধ্যে এক গাদা বইপত্র। দীপ্ত দেখল অনেক ধরনের বিদেশি লেখকের বই টেবিলে সাজানো। সকল বইয়ের ওপরে চার্লস ডিকেন্সের অলিভার টুইস্ট। দীপ্ত ঘেঁটে দেখছিল বইগুলো। লিও টলস্টয়, অ্যালেন পো, অ্যান্তন চেকভ, কি নেই। এমন সময় শঙ্কর বাইরে থেকে ঘরে ঢুকলো। বলল, বসুন না। দীপ্ত বলল, বাহ, তোমার তো প্রচুর কালেকশন। সে হেসে বলল, এ আর কি দেখছেন, অর্ধেক তো ওই পোকাই খেয়ে নিয়েছিল বলে ফেলে দিয়েছি। কত বই তো একে তাকে পড়তে দিয়েছি, আর ফেরতই পাইনি। অঞ্জন বলল, শঙ্কর, তোমার কাছ থেকে স্যার ওয়াল্টার র্যালের যে বইখানা নিয়েছিলাম, ওটা 2-3 দিন বাদে দেব।
শঙ্কর বলল, সে যখন হোক দেবেন না হয়। বলছি, কেমন লাগলো পড়ে বইটা? সে বলল, মার্ভেলাস। দীপ্ত এদিক ওদিক দেখছিল। সে বলল, শঙ্কর, তোমায় কয়েকটা কথা জিজ্ঞাসা করার ছিল। শঙ্কর বলল, বলুন না, কি জানতে চান? দীপ্ত বলল, আচ্ছা, খুনের দিন তুমি কি করছিলে? সে বলল, আমি অনেক রাত পর্যন্ত জেগে বই পড়ি। ওই দিন মন দিয়ে ব্রাম স্টোকারের ড্রাকুলার একটা সিরিজ পড়ছিলাম। দীপ্ত বলল, শঙ্কর, তুমি কত দূর পড়াশোনা করেছ? সে হেসে বলল, বেশি দূর না, এইচএস অবধি। বাবা মারা যেতেই পড়াটা আর হলো না, কিন্তু বই পড়ার নেশা আমার সেই ছোট্ট থেকে। দীপ্ত বলল, আচ্ছা, জিমুদবাহন বাবুর খুনের ব্যাপারে তোমার কাউকে সন্দেহ হয়? ভয় পেও না, নিঃসংকোচে বলো। শঙ্কর অঞ্জনের দিকে একবার তাকিয়ে বলল, এটা পারিবারিক ব্যাপার বলেই মনে হয়। দীপ্ত ওর ইঙ্গিতটা বুঝতে পারল। এরপর আর কোনো কথা না বলে দীপ্তরা শঙ্করের ঘর থেকে বেরিয়ে এলো। অঞ্জন বলল, বাকি রইল শুধু রামবিলাস। সে বলল, আচ্ছা, রামবিলাসের দেশ কোথায়? অঞ্জন বলল, বিহারে। দীপ্ত বলল, চল রামবিলাসের ঘরে যাই। রামবিলাসের ঘরটা বাগানের পেছনের দিকে। ওদিকটা সচরাচর কেউ যায় না। চারিদিকটা আগাছা আর ঝোপে ঝাড়ে ভরা। একখানা ছোট্ট মতো টালির চালের ঘর, ঘরের মধ্যে একটা খাটিয়া, একখানা পুরনো কাঠের তাক, জামাকাপড় রাখার একটা লোহার ট্রাঙ্ক ছাড়া তেমন কিছু নেই। রান্না বান্নার তো বালাই নেই, এদের খাওয়া পড়া সব এখানেই পায়। রামবিলাসকে অঞ্জন ডাকতেই মেন গেট থেকে দৌড়ে এসে ঘরে ঢুকল। লম্বা ঢ্যাঙা শরীর, গোপখানা তাগড়াই, সব সময় আধময়লা একখানা সাদা ধুতি আর কাঁধ কাটা স্যান্ডো গেঞ্জি পরে থাকে। ট্যাঁকে কৈনির টিপেটা ঠিক গুজে রাখাটা চাই। মুখখানা কেমন যেন খেঁকুড়ে মার্কা। দীপ্তদের দেখেই খাটিয়ায় বসতে বলল। দীপ্ত বলল, আচ্ছা রামবিলাস, তুমি কতদিন এ বাড়িতে কাজ করছো? সে বলল, কেউ বাবুজি? অঞ্জন বলল, আহ, যা জিজ্ঞেস করছে বলো না। रामविलास नरम सुरे बोलो, मैं एकदम शुरू से हूँ बाबूजी, जब से ये घर खरीदा तब से। दीप्त बोलो, रामविलास तुम्हें बड़ो बाबूर घरे जेते? से बोलो, कभी नहीं बाबूजी, छोटा भातीजा से पूछ लीजिए। अंजन बोलो, ना रे, জ্যাঠামশাইয়ের ঘরে ও যেত না। দীপ্ত বলল, কেন? অঞ্জন বলল, আসলে যে সে ওনার ঘরে ঢুকে যাক, এটা জ্যাঠামশাইয়ের একদম পছন্দ ছিল না। দীপ্ত রামবিলাসকে বলল, তোমার কাছে কি মেন গেটের চাবি থাকে? সে বলল, হ্যাঁ বাবুজি। দীপ্ত এবার ভ্রু কুঁচকে বলল, খুনের দিন রাত্রে কাউকে ঢুকতে দেখেছিলে? বলল, রামবিলাস, নেই বাবুজি। দীপ্ত বলল, বিহারে তোমার দেশ কোথায় রামবিলাস? সে বলল, ছাপড়া জেলায়। দীপ্ত আর কোনো কথা বলল না, রামবিলাসকে একবার আপাত মস্তক দেখে নিয়ে বেরিয়ে এলো। অঞ্জন বলল, কি রে, কিছু বুঝতে পারলি? সে বলল, আমার কাছে সমস্তটা এখন জলের মতো পরিষ্কার। যেটুকু সন্দেহ ছিল সেটুকুও কেটে গেছে, এখন শুধু যবনিকা উত্তোলনের পালা। সন্ধ্যাবেলা সদর ঘরে দীপ্ত এক এক করে বাড়ির সকলকে ডেকে জড়ো করল। এর সাথে মিত্তিরবাবুকেও ডেকে পাঠালো। এক ঘর ভর্তি লোক। দীপ্ত একখানা চেয়ার টেনে বসল, তারপর বলল, খুনটা যে করেছে সে অত্যন্ত চালাক, তবে তার চালাকিটা ধরা পড়তো না যদি আমি না সেদিন এখানে থাকতাম, আর নির্দোষকে সন্দেহের বশে সারাটা জীবন জেল খাটতে হতো। কৃষ্ণসাধনবাবুর মুখখানা ফ্যাকাশে হয়েছিল। দীপ্ত ওনার দিকে তাকিয়ে বলল, মদের নেশা সর্বনাশা, কাকামণি আর খাবেন না, আপনার এই নেশাই আপনাকে সারা জীবন অন্ধকারে ডুবিয়ে দিত। উনি চুপ করে দাঁড়িয়ে রইলেন। অঞ্জন বললেন, তাহলে কি কাকামণি? দীপ্ত ওর কথাটা না শুনে হঠাৎ ওকে বলল, আচ্ছা, একটা সহজ ধাঁধার উত্তর দে তো। এরা বাপ বেটা, ওরা বাপ বেটা, তাল তলাতে যায়, তিনটি তাল পড়ে গেলে একটি করে পায়। সে বলল, এটা তো খুবই সহজ, ওই তো দাদু, বাবা আর ছেলে। দীপ্ত হেসে বলল, এক্স্যাক্টলি। তারপর একখানা সিগারেট ধরিয়ে বলল, ধাঁধার প্রশ্নের মতোই খুব সহজ কিছু ইকুয়েশন তোদের বাড়িতে আছে,
কিন্তু সবটাই ধোঁয়াশা। কৃষ্ণসাধনবাবু কেঁদে ফেলে বললেন, আমি খুন করিনি, বিশ্বাস করুন, আমি খুন করিনি। দীপ্ত ওনাকে সান্ত্বনা দিয়ে বলল, আমি জানি কাকামণি, খুন আপনি করতে পারেন না। অঞ্জন বলল, তাহলে? দীপ্ত সকলের দিকে একবার তাকিয়ে নিয়ে বলল, যে ব্যক্তি খুন করেছে সে রক্তের সম্পর্কে এ বাড়ির কেউ নয়। শুধু হারানো সম্পত্তি পুনরুদ্ধার করতে এত বড় মাস্টার প্ল্যান ছকেছিল। প্রথমে জিমুদবাহনবাবুর লক্ষ লক্ষ টাকা চুরি, তারপর অতি সন্তর্পণে ওনার আলমারির চাবি সরিয়ে রেজিস্ট্রি না হওয়া উইলটা চুরি করা, একেবারে শেষে জিমুদবাহনবাবুকে খুন করে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে এত বড় সম্পত্তিটা নিজের নামে করার চেষ্টা। মাঝখানে আমি এসে জেরা করতে শুরু করলাম, তাই সব প্ল্যান ভণ্ডুল হয়ে গেল। শুধু সমস্যাটা হলো যে উইল চুরির দিন দুটো ভুলভাল বকে সন্দেহের চোখে পড়ে গেলেন কৃষ্ণসাধনবাবু। অঞ্জন বলল, খুনের প্রমাণ? দীপ্ত বলল, প্রমাণ ছাড়া দীপ্ত বোস কোনো কাজ করে না, বুঝলি? প্রথমত, আমি যখন জিমুদবাহনবাবুর ডেড বডির শ্বাস চলছে কিনা দেখতে গেলাম, তখন একটা আশ্চর্য ক্লু চোখে পড়ল। সেটা হলো ওনার ডান হাতের খোলা তালুতে 4টে আংটির স্পষ্ট দাগ। যেহেতু সামনে থেকে অ্যাটাক হয়েছিল, তাই ধস্তাধস্তির ফলে খুনির হাতটা উনি চেপে ধরেছিলেন নিজেকে বাঁচানোর জন্য। তাতে আংটিগুলোর ছাপ গভীরভাবে বসে যায় তালুতে। আশ্চর্য ব্যাপার এই যে খুনি এতটাই চালাক, সমস্ত সন্দেহ যাতে তার দিকে না পারে সেই কারণে অন্যের জিনিস সরিয়ে সেটা দিয়ে খুন করে। তারপর সেই অস্ত্রটা লুকানোর জন্য রাত্রে বাড়ির গোপন রাস্তা দিয়ে বেরিয়ে সকলের চোখ এড়িয়ে নিজের বাড়িতে গিয়ে রেখে আসে। আর অস্ত্রটা হলো পালোয়ানদের মুগুর। পালোয়ানরা একে অপরের দিকে তাকিয়ে রইল। মিত্তিরবাবু বললেন, উফ, সো কানিং। অঞ্জন বলল, তাহলে খুনটা কে করলো? দীপ্ত শঙ্করের দিকে তাকিয়ে বলল, এরা বাপ বেটা, ওরা বাপ বেটা, তালতলাতে যায়। কি শঙ্কর, শেষ রক্ষাটা হলো না তাহলে? শঙ্কর দৌড়ে পালাতে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে দীপ্ত চিৎকার করে বলল, পালিও না শঙ্কর, পুরো বাড়ি পুলিশ ঘিরে রেখেছে, পালানোর কোনো রাস্তাই নেই। শঙ্কর নিরুপায়ের মতো চুপ করে দাঁড়িয়ে রইল। দীপ্ত ওর হাতখানা ধরে বলল, দেখ অঞ্জন, কেয়ারটেকারের হাতে এত দামি দামি আংটি, চিন্তা কর, সমস্তটা তোর জ্যাঠামশাইয়ের টাকাগুলো চুরি করে কেনা, যাতে আংটিগুলো ব্যাংক ব্যালেন্সের মতো কাজ করে। এক একটা আংটির দাম কয়েক লক্ষ টাকা, সব অরিজিনাল। বিশ্বাস না হলে যে কোনো জহুরিকে দিয়ে পরীক্ষা করিয়ে নিতে পারিস। সন্দেহটা তখনই হয় যখন দেখলাম এত দামি দামি পাথরগুলো একটাও সোনা দিয়ে না বাঁধিয়ে রূপো দিয়ে বাঁধিয়ে হাতে পড়েছে, যাতে হাতে রূপো দিয়ে বাঁধানো পাথর কারো চোখে সন্দেহ না জাগায়। পরে এগুলো ঠিক জায়গায় বেচে টাকাগুলো কাজে লাগাতো। অঞ্জন বলল, কিন্তু ও কেন করলো এটা? দীপ্ত বলল, তোরা কি জানিস ওর আসল পরিচয়? ও হলো সেই জমিদারের নাতি যার ছেলের কাছ থেকে তোর বাবা এবং জ্যাঠামশাই এই বাড়িটা কিনেছিলেন। ওর বাবা এই সম্পত্তি তোর জ্যাঠামশাইয়ের কাছে বেচে দেন। হঠাৎ শঙ্কর চিৎকার করে বলল, মিথ্যে কথা, আমার বাবাকে ভয় দেখিয়ে জোর করে লিখিয়ে নিয়েছিল ওই জিমুদবাহন চট্টরাজ। আমি তখন নিহাতি বাচ্চা ছেলে, তাই চোখের সামনে বাবাকে নিঃস্ব হয়ে যেতে দেখলাম। দীপ্ত বলল, সত্যিটা তাহলে বেরিয়েই এলো, কি বলো শঙ্কর? এরপর কৃষ্ণসাধনবাবু দিকে একবার তাকিয়ে দীপ্ত বলল, সেদিন রাতে যখন আপনাকে শুরিখানা থেকে বাড়ি যেতে বললাম, সেদিন ফেরার পথে শঙ্করকেই দেখতে পেলাম। একখানা বড় সড়ো ব্যাগে কি একটা নিয়ে কোথায় যেন যাচ্ছে। পিছু নিলাম। আসলে ওই ব্যাগে ছিল পালোয়ানদের হারিয়ে যাওয়া মুগুরটা, যেটা নিজের বাড়িতে লুকিয়ে ফেলার জন্য রাতের অন্ধকারে বেরিয়েছিল। অন্ধকারে বুঝতে পারিনি বলে ওনার ঘরে সেদিন মুগুরের পাচারের ব্যাগটা দেখেছিলাম। প্রথম থেকেই সন্দেহ ছিল, তাই খুনের পর একদিন মোবাইলে লুকিয়ে ওর ছবি তুলে রেখেছিলাম। আমার লোকেদের কাছে হোয়াটসঅ্যাপে
ওর ছবি পাঠিয়ে খোঁজ নিতে বলেছি। ওর নাম শঙ্কর নয়, ও হলো সিংহরায় জমিদারের শেষ উত্তরাধিকারী অন্নদাচরণ সিংহরায়। কিছুক্ষণ চুপ করে দীপ্ত বলল, কি অঞ্জন, ধাঁধাটা এবার মিলল তো? মিনিট দুয়েকের মধ্যে পুলিশ এসে শঙ্করকে অ্যারেস্ট ওয়ারেন্ট দেখিয়ে জিমুদবাহনবাবুকে ইচ্ছাকৃতভাবে খুনের অপরাধে গ্রেপ্তার করে নিয়ে থানায় চলে গেল। দীপ্ত অঞ্জনকে বলল, আমার শুধু একটা কথা ভেবেই কষ্ট হচ্ছে, তোর নিরপরাধ কাকামণি কেবল সন্দেহের পাত্র হয়েই রয়ে গেল।